এই যে সকালবেলা মেয়েরে স্কুলে পাঠাইবে, আম্মা জোগাড় টোগাড় করে রাখছে নিচে। রামিসা তো শেষ, এখন আরেকজন রামিসারিকে আমরা রেডি রাখবো কোনো সময়। বাবা হ্যাঁ এই রামিসারু তার মাওয়া থাকে, তার পাশে ছোট ব্যাপার শিল্পপতি অলিগারদেরও হাত আছে। যে বিষয়টি সারা বাংলাদেশের সমস্ত আমি এই বাচ্চাদের ছাড়া আমি থাকবো কেমনে? পিতা ক্ষোভে দুঃখে বলছে আমি বিচার চাই না, বিচার হবে না। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে একের পর এক খুন, গুম, ধর্ষণ এগুলোর শিকার হচ্ছে। এগুলো থেকে বাঁচতেছে না ছোট শিশু, এমনকি বালকরাও, বালিকারাও। এরকমভাবে অন্যায় বেড়ে চলছে, হিমশিম খাচ্ছে সরকার, এটাকে ট্যাকল দিতে পারতেছে না। তো এখন রাজধানীর পল্লবীতে সেই ঘটনা নিয়ে রামিসা, তিনিও রেহাই পান নিয়ে থাকে। তিনি ধর্ষণের পর খুনের শিকার হয়েছেন এবং তার লাশকে গুম করতে নেওয়া হয়েছিল নতুন কিছু পরিকল্পনা। আজকে সেই ভিডিওতে সেই চিত্র তুলে দেওয়া হয়েছে, বেরিয়ে আসলো নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য। চলুন আমরা ধৈর্য সহকারে এটা যদি শুনে আসি, তাহলে আমরা প্রকৃত এর জন্য দায়ীকে এটা আমরা ধরতে পারবো। সকালবেলা মেয়েরে স্কুলে পাঠাইবে, আম্মাই জোগাড় টোগাড় করে রাখছে নিচে, ডিম নিতে আসছে তার আম্মাই আসছে আর পায় না। মেয়ের খোঁজাখুঁজি করতেছে, নিচে অনেকবার খুঁজতে পায় না। পরে শুনি যে এই অবস্থা, জবাই দিচ্ছে মাইয়ারে বাসার ভিতর নিয়ে জবাই করছে, 2 হাত কাটছে, জবাই করছে। না সে পালাই গেছে, জানলা কাটতে পিছনে পালাই গেছে। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনি আমার দুঃখ কি বুঝবেন? রাষ্ট্র কি পারবে সন্তান হারানো বাবার বুক ফাটা আর্তনাদ নিয়ে করা এই আক্ষেপের বিপরীতে সুষ্ঠু বিচার নিশ্চিত করে একটুখানি প্রশান্তি উপহার দিতে? বলছি রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে হত্যার শিকার 7 বছর বয়সী ছোট্ট রামিসা আক্তারের কথা। পৈশাচিকভাবে হত্যার পর পাশের ফ্ল্যাটে থাকা এক দম্পতি তার লাশ গুম করার চেষ্টা করেছিল। এ ঘটনা প্রকাশে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করতে পারবেন? বাবা হ্যাঁ আমার সিস্টেম নেবেন, সিস্টেমে লিখিত নেবেন। আচ্ছা তো কিছু পারবেন না। আপনারা পারবেন না। আপনারা পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধারা চলে যাবে। শেষ। আল্লাহ ভরসা। আমি এই কইটাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখ। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের মেয়ে। বাবা শরবত ছবি এখানে লাগাই রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার তো আমার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাদের ছাড়া আমি থাকবো কেমনি? আমি কেমনি আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100 টাকা কল দেয় আমার। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে আমি কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ। সকাল 7টার দিকে এদিকে ঘটনা হয়েছে। আপনার ভাড়েরটা 2টা ভাড়েরটা ছিল, 2টা ভাড়েরটার ভিতরে একটা ভাড়েরটা আপনার নিচে চলে গেছে, আর একটা যে মেয়েটার মাসে যে মা, ওর মা হলো ছাদে ছিল, বাবা মনে বাইরে গেছে। ওই সময় মেয়েটাকে আপনার ঘরের ভিতরে ঢুকায়া রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস, ধ্বংস করছে। আপনার গলা কেটে ফেলাইছে, 2টা হাত কেটে খাটে তলে রাখছে, মাথাটা আপনার মাথা বাটির ভিতরে রাখছে। এটা হলো মেন হলো ছেলের বউ, 2জন মিলা করছে কাজটা। কারণ কোনো কারণ নাই, এটা কারণ হলো ওদের যেটা সবসময় ওরা করে আসছে, জায়গায় জায়গায় ওরা করে আসছে। এরকম আপনার এক জায়গাতে করে আসে, আরেক জায়গাতে কাজ করে ওটা টার্গেটে থাকে না, আমি এটারও মেয়েটারে ধরবো, এটারও কাটবো, এটারও সব কিছু করে আমি চলে যাবো এখান থেকে। এরকম আগে কিছু করে না, এটা জানি না। এটা মেন মূল যে কাজ নিছে মনির, মানে আমাদের মনির মামা অটো গ্যারেজের যে উনি কাজ নিছে, উনি জানতে পারে এটা ছেলেটা কোন জায়গায় গ্রামে বাড়ি, ও কি এই কাজটা আগে কি করে আসছে না কি না করে আসছে, সে মেন মূল জানতে পারবে। আমরা যতটুকু সঠিক জানি, ছেলে ওই মেয়েটারে ধরে এই ধ্বংস করছে। আমাদের এলাকার পাশে এত সকালবেলা কেউ কি দেখবে? অনেক মানুষে ঘুমায় রাত 4টার দিকে 5টার দিকে। তা সবাই তো আপনার ঘুম থেকে উঠে রাত 10টা, সকাল 10টা 11টা 12টার দিকে, এই সময় কেউ দেখে নাই। শুধু কয়েকজন মানুষ দেখছে, এলাকাবাসী পিছিয়ে দিয়ে চলে যাইতেছে পালায়। পুলিশে খবর দিচ্ছে আপনার 1 ঘন্টা পরে, মানে 1 ঘন্টা দিচ্ছে, আধা ঘন্টার ভিতরে মনে চলে আসছে। যে সময় ঘটনা হচ্ছে আধা ঘন্টা পর পুলিশ চলে আসছে।
বাচ্চাটার বয়স 7 বছর। বাচ্চাটা অনেক সুন্দর ছিল। এই যে এইখানে স্কুলে পড়তো, পপুলার স্কুলে, অনেক শান্তশিষ্ট ছিল বাচ্চাটা। আচ্ছা, আর ঘটনা কি হয়েছিল আপনারা কি জানেন? ঘটনা হয়েছে বাচ্চা, এটা 11টার পরে হবে ঘটনাটা। আমরা নিচে আসছি, তখন শুনি যে এই বাসায় বাচ্চা জবাই করছে। বাচ্চার মা ছিল না? বাচ্চার মা খুঁজতেছে, তো বাচ্চা পায় না। পরে ওই যেই লোক মারছে ওই নাকি বাইরে আসছিল, আয়সা বলছে যে ভিতরে আছে বাচ্চা। ওর নাম কি? ওর নামটা সঠিক জানি না, যে মারছে তার নাম জানি না। আর মানে বাচ্চার নাম কি? আজকে আমার সামনে এসে উপস্থাপন করলেন যে বিষয়টি সারা বাংলাদেশের সমস্ত মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। কি বলবো, আমার আসলে যখন আমি নিজেকে একজন মায়ের কাছে দাঁড় করিয়ে চিন্তা করি যে আমার শিশুটি, আমার বাচ্চা শিশুটি, যে শিশু ভূমিষ্ঠ হয়েছে একটি স্বাধীন দেশে, যে সমস্ত সার্বভৌমত্ব ভোগ করার অধিকার রাখে, সেই শিশুটি যখন পথে বেরোবে তার কোনো নিরাপত্তা নাই। একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা এখন পড়ে গেছি, এটা অস্বীকার করার কোনো আর উপায় নাই। আমার সন্তানটি যখন স্কুলে যায় তখন সে বিপদগ্রস্ত। কে তাকে কোথা থেকে কি বলবে, কিভাবে সে অ্যাটাক হবে, তাকে নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে স্কুল পর্যন্ত পৌঁছাতে হয়। আবার সেখানে গিয়েও নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। আগের দিনে আমরা যখন স্কুল কলেজে যেতাম আমরা সেখানে নিরাপদ ছিলাম, কিন্তু আপনারা দেখেছেন যে এখন যে ভয়াবহতাটা সেটা মাত্রা ছাড়িয়ে গেছে। শিক্ষক যার কাছে সন্তান আমার নিরাপদ থাকবে, সেই শিক্ষকই এখন ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মসজিদের ইমাম সাহেব তিনি ধর্ষণ করছেন, হুজুর মক্তবে তিনি ধর্ষণ করছেন। সুতরাং কোথাও যেন সমাজের চারপাশটায় আমরা যেন যাকেই দেখছি মনে হচ্ছে যেন ধর্ষককে দেখছি। এমনকি বাচ্চা ছেলে শিশু তো নিরাপদ নয়, তারাও বলাৎকারের শিকার হচ্ছে। তো একজন মা হিসেবে আমি আসলে খুবই আতঙ্কিত। এখন আপনারা যেটা প্রশ্ন করেছেন যে কি করা যায় এবং এর শাস্তি কি হওয়া উচিত, এর শাস্তি আমি বলবো মা হিসেবে ভয়াবহ হওয়া উচিত, সে যেখান থেকেই হোক না কেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্তে না পৌঁছাতে পারবো যে একজন ধর্ষকের যে কি পরিণতি হওয়া উচিত, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই ব্যাধিকে দূর করা যাবে না। এটা আপনারা বুঝতে পারছেন যে সমস্ত বাংলাদেশ জুড়ে সব জায়গায় একটা আতঙ্কিত পরিবেশ বিরাজ করছে যে ধর্ষকের মহামারী হচ্ছে। তা আমি রাষ্ট্রের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তার কাছে, সমাজের সর্বস্তরের নারী পুরুষ দল মত সকলের কাছে বলছি, ধর্ষকের কোনো দল হয় না। একজন ধর্ষক কোনো দলীয় মানুষ হতে পারে না, সে তো ধর্ষক, সে একজন বিভৎস মানুষ যার কাছে আমার শিশুটি নিরাপদ না, তার কোনো দল হতেই পারে না। সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে নিরপেক্ষ অবস্থান করে আজ সকলে মিলে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। আমি যখন দেখি যে একটি ছোট্ট শিশু রাস্তায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস এবং সে ধর্ষণের বিরুদ্ধে বলে কাকু আমাকে ধর্ষণ করো না, প্লেকার্ড নিয়ে দাঁড়ায়, সেটা আমার জন্য খুবই লজ্জা, জাতির জন্য খুবই লজ্জা, শিশুটি নয়। আসুন, আমাদের পাশাপাশি আপনারা দেখেছেন এখানে পাশাপাশি ফ্ল্যাট, যে ফ্ল্যাটে এই রামিসা এবং তার মা বাবা থাকে, তার পাশে ছোট্ট একটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটে আবার কয়েকজন ভাড়াটিয়া থাকে, 3টা রুম, 3জন ভাড়াটিয়া থাকে। যে যাকে আমরা মানে সন্দেহ করছি এবং যার রুমে রক্তমাখা জিনিসপত্র পাওয়া গেছে, তো এটা হলো সে হলো মূলত সোহেল রানা। 30-32 বছর বয়সী, সে রিক্সার একজন মেকানিক। তো আমরা মোটামুটি ব্যক্তি আইডেন্টিফাইড যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাইড। আমাদের এখন মূল কাজ হলো তাকে গ্রেপ্তার করা। আর মামলার যে বিষয়টা আছে, আইনগত যে বিষয়টা, সেটা ভিকটিম ডিজিজদের মা বাবা তারা তো দুজনে এখন ট্রমাটাইজড অবস্থা আছেন। আমরা ওনাদের সাথে যোগাযোগ করে আমরা একটা তাদের মধ্যে থেকে অভিযোগ নেব, নিয়ে আমরা এটা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট ফর্মালি মামলা নেব। আমি মাত্রই কথা বললাম ডিজিজদের বাবার সাথে কথা বললাম, তো উনি যেটা জানালেন যে আনুমানিক 10:30টার দিকে ঘটনা, নাকি 10:30টার সময় উনি ওনার যে মা ডিজিজের রামিসার মা, সে তখন খেয়াল করে যে তার মেয়ে নাই, তার স্কুল ছিল আবার 11টায়। তো মানে খাওয়া দাওয়া করে তারপর স্কুলে যাবে, এই জন্যই তার খোঁজাখুঁজি করতেছিল। একটা পর্যায়ে তার হঠাৎ করে মনে হলো যে সে অ্যাবসেন্ট কেন, তো পাশে বাসায় নক করে তারপর তো এই ঘটনা না, প্রথমে দেখতে পাই না, নক করছে। তার পরবর্তীতে আরও কিছু বিষয় আছে অর্থাৎ ধাক্কাধাক্কি করে, দরজা বন্ধ ছিল, এই বিষয়গুলো আমরা দেখছি, সবই দেখছি। না, ভেতরে শুধুমাত্র তখন ছিল মনে হয় রামিসার যে সোহেলনা ছিল না, সোহেলনা তো আপনি দেখছেন গ্রিল ভেঙে পালিয়েছে। সোহেলনার মানে ওয়াইফকে আমরা পেয়েছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো, করলে আরো বিস্তারিত আমরা জানতে পারবো প্রকৃত মূল বিষয়টা। হ্যাঁ, আটক আছে, এই ঘটনা আটক আছে। আমরা যাকে মেন যে অভিযুক্ত সোহেলনা, তার আমাদের হাতে আটক আছে। ওই ফ্ল্যাটেই ছিলেন। এখন তার অবস্থানটা কি, তার ভূমিকাটা কি, সেটা আমরা নির্ণয় করার জন্য আমাদের সময় লাগবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা 3টা রুম, পাশাপাশি 3টা রুম, একটা কমন কিচেন এবং কমন আপনার ওয়াশরুম। আমরা এখনো পর্যন্ত এটাই জানতে পারছি, আরো কোনো কিছু যদি থাকে তথ্য আমরা সেটা যাচাই করতে হবে। না, এরকম কোনো আলামত পাই নাই। বাট আমরা যেহেতু ডিজিজড 8 বছর একটা মেয়ে,
তো স্বাভাবিকভাবে কেন তাকে হত্যা করলো, তো এই কোশ্চেনগুলো আছে, আমরা সবগুলো আসলে সলভ করতে হবে আমাদের এইগুলো যাচাই বাছাই করবো। আর যে বিষয়টা পোস্টমর্টম করার আগে অবশ্যই আমরা লিখবো যে এটা যেন মেডিকেল এক্সামিনেশন করা হয়। ছুরি, রক্তমাখা ছুরি এটা পাওয়া গেছে। ওনাদের যে বিষয়টা, আমি তো ওনাদের সাথে কথা বলিনি, আর তাদের সাথে কথা হয়নি, আর এটা তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে। তো এটা আমরা এখনো ডিসাইডেড না, এটা ধারণা থেকে আমরা ধারণা করতেই পারি।